সিজনের অন্যতম সেরা অ্যানিমে। আপনাদের সবাইকে স্বাগতম। গল্পের শুরুতেই আমরা একটা বার্তা দেখতে পাই, যার অর্থ হল, যদি আপনি কোনো বস্তুকে যত্ন করেন বা ভালোবাসা দেন, তাহলে সেটার ভেতরেও একটা আত্মা বাস করতে শুরু করবে। কিন্তু যে জিনিসকে আপনি আবর্জনা মনে করে ফেলে দেন, সেগুলোর কি হয়? এরপর আমরা একটি ছোট মেয়েকে দেখি যে খুবই আবেগপ্রবণ ছিল, কারণ তার প্রিয় টেডি বিয়ারটা একটু ছিঁড়ে গিয়েছিল, যেটা সহজেই ঠিক করা যেত। কিন্তু তখনই তার মা এসে তাকে বললেন, কোনো ব্যাপার না, আমরা একটা নতুন টেডি বিয়ার কিনে নেব। আর যে টেডি বিয়ারটা এতক্ষণ সেই মেয়েটির এত প্রিয় ছিল, সেটা মুহূর্তেই একটা আবর্জনাতে পরিণত হয়ে গেল। আমরা দেখতে পাই যে এই পুরো শহরের আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় জমা হয়, আর সব আবর্জনা একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি যায়। কিন্তু তখনই আমরা একজন রহস্যময় ব্যক্তিকে দেখতে পাই, যিনি সেই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উপরে দাঁড়িয়েছিলেন। আর তখনই একটি বার্তা ভেসে ওঠে, মানুষ কোনো বস্তুকে আবর্জনা মনে করার আগে একবারও ভাবে না, এমনকি সেই বস্তুটি যদি অন্য কোনো মানুষও হয়। আর তখনই সেই রহস্যময় ব্যক্তি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের সামনে ঝাঁপ দেন। আর এর সঙ্গেই শুরু হয় গল্পের মূল চরিত্র গাছ বা কুটায়ের যাত্রা। সেই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের ভেতরে একজন গার্ড একটি রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। যেই সে সেই রুমের ভেতরে ঢোকে, সে সেই রহস্যময় ব্যক্তিকে দেখতে পায়। গার্ড সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করে বলে, ওখানেই থেমে যাও, এখানে শুধু অনুমোদিত ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। যেই সেই রহস্যময় ব্যক্তি গার্ডের দিকে ঘোরে, গার্ড চিৎকার করে বলে, তুমি তো সেই ট্র্যাশ হেটার, যে আবর্জনা চুরি করে শহরের সৌন্দর্য নষ্ট করে। এই কথা বলেই সে জরুরি অ্যালার্ম বাজিয়ে দেয়। আর সেখানে আরও দুজন গার্ড চলে আসে, কিন্তু তারা গুলি করার আগেই সেই ব্যক্তি তাদের দিকে আবর্জনার ব্যাগ ছুঁড়ে মারে এবং একটি এক্সিট ফানেল ব্যবহার করে বাইরে বেরিয়ে পালাতে শুরু করে। দুর্ভাগ্যবশত তাকে চারদিক থেকে সেনারা ঘিরে ফেলেছিল, আর এরপর তারা সেই ব্যক্তির ওপর গুলি চালাতে শুরু করে। কিন্তু সেই ব্যক্তি কোনোমতে প্রতিটি বুলেট ডজ করে। তবে এই প্রক্রিয়ার সময় একটি বুলেট তার পায়ে এসে লাগে, আর সে অনেক দূরে ছিটকে যায়। এরপর আমরা সেই সুন্দর এবং ঝলমলে শহরটিকে দেখতে পাই, যেখানে সবাই খুব খুশি ছিল। দুটি মেয়ে সেখানে সেই ট্র্যাশ হেটারের আবর্জনা চোর সম্পর্কে কথা বলছিল। তারা বলছিল, কেমন মানুষ হবে যে আবর্জনা চুরি করে পালিয়ে যায়। কিন্তু তখনই সেই দুজন মেয়েকে একজন লোক শুনতে পায়। যেই সেই দুজন মেয়ের মনোযোগ লোকটির দিকে যায়, লোকটি সেখান থেকে চলে যেতে শুরু করে। আর তখনই সেই দুজন মেয়ে বলে, এরা নিশ্চয়ই সেই ট্র্যাশ ফোক্স হবে। এদের দেখলে আমার ঘৃণা লাগে, এদের থেকে দূরে থাকাই আমার ভালো লাগে। এরপর সেই লোকটি একটি গেট পার করে, যা একটি বিশাল প্রাচীরের মাঝখানে ছিল, আর সেই প্রাচীরের ভেতরের অংশটিকে ট্র্যাশ ফোক্স বলা হয়। এরপর আমরা দেখতে পাই যে বস্তিতেও স্লাম মানুষ সেই ট্র্যাশ হেটারের যে আবর্জনা চুরি করে পালিয়েছে সম্পর্কে কথা বলছিল। আর তখনই আমরা সেই ট্র্যাশ হেটারকে দেখতে পাই, যার নাম ছিল গ্যাডোই আমাদের এই গল্পের মূল চরিত্র। গ্যাডো আবর্জনা চুরি করে, আর সেগুলোর মধ্যে থেকে যে জিনিসগুলো ব্যবহারযোগ্য সেগুলোকে বের করে ঠিক করে, আর এরপর সে তার নিজের বস্তিতেই সেগুলোকে বিক্রি করে দেয়। ততক্ষণই গ্যাডোর সামনে একটি মেয়ে আসে, যার নাম ছিল চিওয়া জানত যে গ্যাডো এভাবেই আবর্জনা সংগ্রহ করে। এরপর চিওয়া গ্যাডোকে বলে, গ্যাডো, তুমি তো জানোই আমাদের শহরের আবর্জনা সংক্রান্ত আইন কতটা কড়া। তুমি অকারণে নিজের জীবনকে এত ঝুঁকিতে ফেলো না। এই কথা শুনে গ্যাডো বলে, দেখো, আমার সমস্যা এই জিনিসটা নিয়ে যে ধনী ব্যক্তিরা অনেক ব্যবহারযোগ্য জিনিসকেও আবর্জনা হিসেবে গণ্য করে ফেলে দেয়। আর তার ওপরে যদি আমি সেই জিনিসগুলো সংগ্রহ করে বিক্রি করি, তাহলে আমি কিছু টাকাও উপার্জন করছি। তো এটা আমার জন্য বেশ ভালো চুক্তি। কিন্তু তখনই সেখানে কিছু ছেলে আসে, যারা সোজা গ্যাডোকে জ্বালাতে শুরু করে। তারা বলে, আমি শুনেছি যে কেউ আবার আবর্জনা চুরি করেছে। সেটা তুমি নও তো? কারণ তোমার কাছ থেকেই তো তেমন দুর্গন্ধ আসে। তখনই তারা চিওয়াকে বলে, চিওয়া, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে তুমিও ওর মতো দুর্গন্ধ ছড়াতে শুরু করবে। আর তার ওপরে তুমি যদি এই চোরের সাথে বেশি সময় থাকো, তাহলে তোমার সম্মানও বিপদে পড়তে পারে। আর তখনই তাদের মধ্যে একজন বলে, এই বস্তিতে থাকা প্রতিটি পরিবারেরই কোনো না কোনো অপরাধের ইতিহাস রয়েছে। আমরা সবাই অনেক পরিশ্রম করছি। ওর বাবা তো একজন খুনি ছিল, একজন মার্ডারার ছিল। এই কথা শুনে গ্যাডো খুব রেগে যায়, আর সে সঙ্গে সঙ্গে তাদের দিকে তাকায়, যা দেখে সব ছেলে অবাক হয়ে যায়। কিন্তু তখনই তাদের মধ্যে একজন বলে, এর চোখও দেখো, একদম অপরাধীর মতো। সেও তার বাবার মতোই হবে,
একজন খুনি হবে। আর এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু গ্যাডোর এই সব কথা খুব খারাপ লাগে। তবে চিওয়া তাদের কথায় কান দেয় না। আর সে গ্যাডোকে ঘৃণা করে সেখান থেকে যায় না, বরং সে গ্যাডোর কাছে যায় আর বলে, ওরা খুব বাজে কথা বলেছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি তোমার বাবার মতো নও, তুমি তো খুব ভালো। আর আমি বিশ্বাস করি যে তুমি কখনো কারো ক্ষতি করবে না। এই কথা শুনে গ্যাডো খুব বেশি লজ্জিত অনুভব করতে শুরু করে। আর তখনই চিওয়া সেই পুতুলের দিকে তাকায় আর বলে, এটা কত সুন্দর। এই কথা শুনেই গ্যাডো বলে, যদি তোমার এটা পছন্দ হয় তাহলে তুমি এটা রাখতে পারো, কারণ আমি এমনিতেও এই পুতুলটা বিক্রি করার কথা ভাবছিলাম না। এই কথা শুনে চিওয়াও খুব খুশি হয়ে যায়। কিন্তু তখনই চিওয়ার মা সেখানে চলে আসেন আর চিওয়া তার মায়ের সাথে চলে যায়। তবে দেয়ালের পেছন থেকে এই পুরো দৃশ্যটি কেউ একজন দেখে নেয়। এরপর গ্যাডো তার বাড়িতে ফিরে যায় আর ঘরের ভেতরে সেই লোকটি দাঁড়িয়েছিল। আর তখনই সে বলে, তো বলো গ্যাডো, তোমার চিওয়ার সাথে কেমন চলছে? এই কথা শুনে গ্যাডো খুব বেশি অবাক হয়ে যায় আর লজ্জায় চিৎকার করে বলে, রেখে তো, তুমি সেই সব জিনিস দেখে ফেলেছ? প্লিজ এই সব বলো না, আমরা শুধু ভালো বন্ধু। এই কথা শোনার পর রেকেতো বলে, দেখো, তুমি তোমার আবেগ তাকে শেয়ার করেছ না? যদি না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে দাও। কিন্তু গ্যাডো বলে, তুমি প্লিজ এই সব বাজে কথা বলো না। কিন্তু তখনই রেকেতো বলে, গত রাতে তুমি যে আবর্জনা উদ্ধার করেছিলে তার ক্ষতগুলো এখনই দেখাও তো। এখন আর কোনো প্রয়োজন নেই, তুমি এটা করা বন্ধ করতে পারো। অকারণে নিজের জীবনকে এত ঝুঁকিতে ফেলো না। তোমার মনে হতে পারে যে তুমি আমার রক্তের সম্পর্কের কেউ নও, আর আমি এভাবেই তোমার খেয়াল রাখছি, কিন্তু সত্যি বলতে কি, তুমি আমার পরিবার। এই কথা শুনে গ্যাডো বলে, এটা একদমই ঠিক নয়। আমার বাবা ছোটবেলাতেই আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর তারপর তোমার মনে হয়েছে না? আর তখনই গ্যাডো তাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু রেকেতো বলে, বাদ দাও ওসব, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। তোমার গ্লাভসগুলো খুলে ফেলো। রেকেতো গ্যাডোর ক্ষতগুলোর ওপর ব্যান্ডেজ করে দেয়। আর এরপর আমরা গ্যাডোর হাত দেখতে পাই, যেটা পুরোপুরি পুড়ে গিয়েছিল। আর গ্যাডো জানায় যে এই অবস্থাও তার বাবা তাকে করেছিলেন। আর এরপর রেকেতো জানায় যে কিভাবে গ্যাডোর বাবাকে একটি গর্তের পিঠ ভেতরে ফেলে দেওয়া হয়েছিল। পিঠ মূলত সেই জায়গা যেখানে অপরাধীদের ফেলে দেওয়া হয়, ঠিক সেইভাবে যেভাবে বর্জ্যকে একটি গর্তে ফেলে নিষ্পত্তি করা হয়। গ্যাডো জানায় যে কিভাবে তার ক্ষত খুব বেশি যন্ত্রণাদায়ক ছিল। সে ব্যথার চোটে কাঁদত, আর সবসময় সাধারণ মানুষ গ্যাডোকে খারাপ চোখে দেখত তার এই ক্ষতের কারণে। এখন গ্যাডোর জীবনে আর কেউ নেই, আর দুজনের মধ্যে যে বন্ধন ছিল তা খুব গভীর ছিল। রেকেতো গ্যাডোর ব্যাগে সেই টেডি বিয়ারটা দেখে আর বলে, তুমি চিওয়াকে এটাই দিতে চলেছ তাই না? তাহলে কাল মনে করে দিয়ে দিও, আর তোমার যা আবেগ আছে সেটা তার সামনে হেসে বলে দিও। আর এরপর তারা এভাবেই অনেক হাসতে শুরু করে। কিন্তু তখনই আমরা বাইরে একজন রহস্যময় ব্যক্তিকে দেখতে পাই, যিনি তাদের ওপর নজর রাখছিলেন। আর এরপর আমরা সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে গ্যাডো নিজেকে জোর করছিল যাতে সে ভালোভাবে হাসতে পারে। কিন্তু সে তার নিজের চেহারা দেখে নিজেই ভয় পেয়ে যায় যে আমার সাথে আর কে তার আবেগ ভাগ করবে। কিন্তু যাই হোক, গ্যাডো সেই টেডি বিয়ারটা নিয়ে বস্তির সবচেয়ে উঁচু জায়গায় চলে আসে। আর সে তার সামনে সেই গর্তটি দেখতে পায় যেখানে শহরের সমস্ত আবর্জনা ফেলা হয়, এমনকি অপরাধীদেরও এই গর্তের ভেতরে ফেলে দেওয়া হয়। আর এখানে একবার যে চলে যায় সে আর কখনো ফিরে আসতে পারে না। গ্যাডো এই সব দেখে খুব বেশি অভিভূত হয়ে যাচ্ছিল। কিন্তু তখনই পেছন থেকে আওয়াজ আসে আর চিওয়াও সেখানে চলে আসে। চিওয়া গ্যাডোকে সেখানে দেখে খুব বেশি অবাক হয়ে যায়, কিন্তু সে খুব খুশিও ছিল। গ্যাডো চিওয়াকে সেখানে দেখে খুব বেশি ভয় পেয়ে যায়, আর সে টেডি বিয়ারটা নিজের পেছনে লুকিয়ে ফেলে। কিন্তু তখনই চিওয়া সেই গর্তের দিকে তাকায় আর বলে, আমার মনে হয় যে আমাদের এই বস্তিটা একদম প্রান্তে তৈরি করা হয়েছে, যাতে এই লোকেরা আমাদের মনে করিয়ে দিতে পারে যে যদি তুমি কিছু ভুল করো তাহলে তুমিও এখানেই যাবে, এই গর্তের ভেতরেই যাবে। এখানে যারা থাকে তাদের এই শাস্তি দেখতেই হয়, তাদের মন হোক বা না হোক। আর তখনই সে গ্যাডোর দিকে ঘোরে আর বলে, হেই গ্যাডো, আমি জানি যে তুমি কোনো কিছুকে নষ্ট হতে দেখতে চাও না, কিন্তু তুমি যা করছো সেটা খুব বেশি ঝুঁকিপূর্ণ। যদি তুমি ভুল করেও আবর্জনা তোলার সময় ধরা পড়ো তাহলে তারা তোমার সাথেও এই কাজটাই করবে। আর আমি একদমই চাই না যে তারা তোমাকে এই গর্তের ভেতরে ফেলে দিক। তো প্লিজ তুমি এই কাজটা করা ছেড়ে দাও। এই কথা শুনে গ্যাডো বলে, রেকেতোও আসলে আমাকে একই পরামর্শ দেয়। আর তখনই চিওয়া বলে, সে তোমার ব্যাপারে চিন্তা করে,
কারণ সেও তোমাকে পছন্দ করে। আর কথা শুনে গ্যাডো একদম অবাক হয়ে যায় আর বলে, সেও? এর মানে কি তুমিও? আর কথা শুনে চিওয়া একদম অবাক হয়ে যায় আর বলছিল, আমার শুধু মনে হয়েছিল যে হয়তো তোমার এই জিনিসটা পছন্দ হয়েছে। দেখো যে তুমি এটা পছন্দ করো কিনা, কারণ এটা একটা ডাম্প থেকে এসেছে, কিন্তু আমার মনে হয় এই টেডি বিয়ারটা তোমার সাথে আরও খুশি থাকবে। এই বলে সে তার হাত বাড়িয়ে দেয়, আর তখনই জিভা সেই টেডি বিয়ারটা নেয় এবং বলে, এটা খুব সুন্দর, আর আমি আমার পুরো জীবন এটাকে একটা ধন হিসেবে রাখব। এটা শুনে গিদোর তো যেন হুঁশ উড়ে যায়। সে বিশ্বাস করতে পারে না, আর লজ্জায় একবারে সেখান থেকে পালাতে শুরু করে। সে বলে, আমাকে তাড়াতাড়ি গিয়ে র্যাটেটোকে এই কথা জানাতে হবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার একটার সাথে ধাক্কা লাগে, আর যার সাথে ধাক্কা লাগে সে আর কেউ নয়, বরং সেই গার্ডস। যাই হোক, সে আবার তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করে, আর যেই সে গেট খোলে এবং বলে, হেই র্যাটেটো, আমি এসে গেছি। কিন্তু তখনই সে তার সামনে সেই রহস্যময় লোকটাকে দেখে, যে কিনা রিকোকে স্পাই করছিল, আর সেই লোকটা র্যাটেটোর ওপর বসেছিল এবং র্যাটেটোকে সে ইতিমধ্যেই শেষ করে দিয়েছিল। এই জিনিসটা দেখে গিদো একদম হতবাক হয়ে যায়, সে জমে যায়। গিদো একবারে সেই রহস্যময় লোকটার দিকে আক্রমণ করে, কিন্তু সেই লোকটা গিদোকেই মারে। গিদোর নাক থেকে রক্ত বের হতে থাকে, সেও বুড়িভাবে আহত হয়। কিন্তু তখনই সে সেই রহস্যময় লোকটাকে দেখে, যে কিনা একটা বই তুলে সেখান থেকে বাইরে বের হতে থাকে। গিদো তাকে থামতে বলে, কিন্তু সেই লোকটা সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই র্যাটেটো খুব ধীর কণ্ঠে গিদোকে ডাকে। গিদো একবারে র্যাটেটোর কাছে গিয়ে বসে। সে খুশি হয় যে র্যাটেটো এখনও মরেনি, সে এখনও বেঁচে আছে। কিন্তু র্যাটেটো তাকে বলে, পালিয়ে যাও গিদো, এখান থেকে পালিয়ে যাও। তোমাকেই এই নোংরা দুনিয়াকে বদলাতে হবে। এখান থেকে পালিয়ে যাও, না হলে সবাই ভাববে। কিন্তু তখনই হঠাৎ পিজেস থেকে একটি টিজার আসে, আর গিদো সেখানেই নিচে পড়ে যায়। আর সেই টিজার মারার লোকটা আর কেউ নয়, বরং সেই গার্ডস। আর তখনই সে একবারে এসে বলে, গিদো, আমরা তোমাকে রেড হ্যান্ডেড ধরে ফেলেছি একটা খুন করতে গিয়ে। কিন্তু তখনই গিদো চিৎকার করে বলে, আমি তো কোনো খুন করিনি, খুন অন্য কেউ করেছে, আর সে এখন পালিয়ে গেছে। তুমি এনাকেই জিজ্ঞেস করো, তুমি র্যাটেটোকে জিজ্ঞেস করো। কিন্তু তখনই গিদো দেখে যে র্যাটেটো শেষ হয়ে গেছে, তার ভেতর থেকে প্রাণ চলে গেছে। কিন্তু যত সোলজার্স ছিল তারা সবাই গিদোকে ধরে ফেলে। গিদো বারবার বোঝায় যে সে করেনি, সে তো তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ তার কথা শোনে না। আর ধীরে ধীরে পুরো মহল্লায় আবার খবর ছড়িয়ে পড়ে যে গিদো তার বাবার মতোই একটা খুন করেছে। আর এই খবর জিভা পর্যন্তও পৌঁছে যায়। আর এরপর আমাদের দেখানো হয় যে গিদোকেও সেই পিটের সামনে এনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, আর তাকে ডেথ সেন্টেন্স শোনানো হয়। গিদো মনে মনে বলছিল, আমি এটা করিনি, আমি এটা করিনি, প্লিজ কেউ তো শোনো, কেউ তো আমার কথা মানো। আর এরপর সে তার সামনে যত লোক ছিল তাদের দিকে তাকায়, তুমি তো একজন খুনিরই ছেলে। আর এটা বলে সে সেই নরম খেলনাটাকে ফেলে দেয় এবং পিছন ফিরে চলতে শুরু করে। গিদো আর কিছুই বুঝতে পারছিল না, আর সে জানতে পারছিল যে তার শেষ এসে গেছে। আর যেই কমান্ড আসার কথা ছিল এবং গিদো নিচে পড়ার কথা ছিল, সে তার সামনে সেই খুনিকে দেখে। কিন্তু অবিলম্বে সেই চেন পুল হয়, আর গিদো নিচে পড়তে শুরু করে, সেই ট্র্যাশ পিটে পড়তে শুরু করে। আর সে চিৎকার করে বলে, আমি তোমাদের সবাইকে নরকে পাঠাবো, আসল ট্র্যাশ তো তোমরা লোক। গিদোর চোখের সামনে ব্ল্যাক আউট হয়ে যায়, আর সে সেই পিটে ভ্যানিশ হয়ে যায়। কিন্তু হঠাৎ গিদো চোখ খোলে, সে নিজেই হতবাক যে সে এখনও কিভাবে বেঁচে আছে। আর তখনই সে তার চারপাশে তাকায়, আর সে নিজেকে একটা বিশাল ট্র্যাশের মাঝখানে দেখে। গিদো বিশ্বাস করতে পারছিল না যা সে তার সামনে দেখছিল। কিন্তু তখনই সে তার পিছনে কিছু নড়াচড়া লক্ষ্য করে, আর যেই সে পিছনে ফেরে, সে তার পিছনে একটা বিশাল আকারের মনস্টারকে দেখে, যাকে দেখে গিদো বলে, হয়তো এটাকেই হেল বলে। আর এর সাথেই এই বিপজ্জনক এপিসোড শেষ হয় গাইস। দেখা হবে পরের এপিসোডে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা এপিসোড সবার আগে পেয়ে যান।